তাহলে কাজটা আগে একটু দেখে নিই। কাজটা দেখো, যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, প্রথমে আমরা ধ্রুব বল দ্বারা কাজের হিসাব নিকাশ করছি, পরিবর্তনশীল বল কাউন্টে নিচ্ছি না। তাহলে বস্তুটা যদি কিছু না কিছু স্মরণ ঘটে, তাহলে পদার্থবিজ্ঞানে কাজ করা হয়েছে বলে মনে করা হয় বা সংজ্ঞায়িত করা হয়। ধরে নাও এম ভরের বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করেছি, ধ্রুব বল, ফলে বস্তুটা এক্স পরিমাণ সরণ ঘটেছে। এক্স পরিমাণ সরণ ঘটে এখানে আসলো, এ থেকে বি তে আসলো, বলের একেবারে দিকে। তাহলে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা বলছি কাজ। বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলছি আমরা কাজ। তো এখানে পেলাম আমরা এফ ইন্টু এক্স। সিমিলারলি আমরা একটু খেয়াল করে দেখব, বস্তুর উপর বল প্রয়োগ করলাম যেদিকে, সেই বরাবর বস্তু না যে একই তলে অন্য দিক বরাবর গেল। আবার বলছি একই তলে, কিন্তু এটা মানে এই যে আমার কাগজের পৃষ্ঠ, এই কাগজের পৃষ্ঠেই এই বরাবর বল প্রয়োগ করেছি, এটা হচ্ছে বলের দিক। আর বস্তুটা চলে গেল, এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এস পরিমাণ সরণ ঘটে এখানে আসছে, মানে বি পয়েন্টে যাওয়ার কথা ছিল, সে চলে আসছে হচ্ছে সি পয়েন্টে। ঠিক আছে, থেটা কোণ তার সরণ হয়েছে। তাহলে বল এবং সরণের দিক হচ্ছে থেটা। কিভাবে? এই যে দেখো, এইদিকে বল প্রয়োগ করেছি, তার মানে কি বলের দিক কিন্তু এই দিকে, এই যে বলের দিক কিন্তু এই দিকে, আর সরণের দিক কিন্তু এই দিকে। তার মানে জানি যে বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর যদি বের হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি বা ধরে নিই বা হিসাব নিকাশ করি যে এইটাই হচ্ছে সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ বিন্দু থেকে দুইটা ভেক্টর বের করে দিতে হবে। এই যে বলকে বের করে দিয়েছি এই বরাবর, আর এসটা তো এই বরাবর, আমার বস্তুটা গেছে এই বরাবর। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিন্তু এখন থেটা বলা যাচ্ছে। সুতরাং আমরা এখন বলবো যে আমি যদি একটু এখানে টেনেছি, তো আমাদের দরকার কি? সংজ্ঞা বলছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে বলটা নিলাম, আর এখানে সরণের উপাংশ কিন্তু এ বি। আমরা দেখব যে বরাবর বল প্রয়োগ করেছি সেই বরাবর কতটুকু, সেই বরাবর বলের উপাংশটা কতটুকু, সরণের উপাংশটা কতটুকু, এটাই হবে কাজ। তো বুঝতেই পারছো, এবি যদি আমি বের করতে চাই, তাহলে এস কস থেটা আসবে। কস থেটা ইজ ইকাল টু ভূমি ভাগ অতিভুজ এবি ভাগ এস, বা এবি ইজ ইকাল টু এস কস থেটা। একটু খেয়াল করি, এই সূত্রটা যখন আমরা ব্যবহার করব, ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থেটা, তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে থেটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি আমরা থেটাকে ধরি, তবেই আমরা এফ এস কস থেটা ব্যবহার করতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সবসময় যে আমার এফ এস কস থেটা দিয়েই কাজ বের করতে হবে, বিষয়টা এরকম না। আমরা দেখব বল কোন দিকে কাজ করছে এবং ওই দিকেই সরণের উপাংশটা কতটুকু পরিমাণ আছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা সাইন থেটা হতে পারে, অন্য কোনো থেটা দিয়েও আমরা বের করে নিতে পারি। কিন্তু যদি আমরা বল এবং সরণের মধ্যবর্তী কোণটাকে থেটা আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে বিন্দুতে বল কাজ করছে সেই বিন্দু থেকে বল বের হয়ে গেছে, সেই বিন্দু থেকে সরণটা যাচ্ছে, তাহলে ওই কোণটাকে আমরা বলবো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তখন আমরা এফ এস কসটা লিখতে পারবো হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ, সরণের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, বল এবং বলের দিকে সরণের উপাংশ এফ ইন্টু এই যে এ বি। ঠিক আছে, এই এবির মান বের করতে যে আমরা যে কোনো ত্রিকোণমিতি, যে কোনো বীজগণিতের সাহায্য নিতে পারি। ওকে, আর যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ থেটা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এফ এস কস থেটা দিয়ে আমরা সূত্রটা দিয়ে আমরা কাজের পরিমাণটা বের করতে পারি। আবারও বলছি, এটা যেটা দেখালাম তোমাদের, এটা কিন্তু হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখানে বলের মানটা কিন্তু পরিবর্তন হয় নাই।
বলের মান পরিবর্তনের ক্ষেত্রে আমরা কাজের পরিমাণটা অন্যভাবে বের করব। আমরা জানি আমরা সমাকলনের সাহায্য নিয়ে আমরা বের করব। যে সকল ক্ষেত্রে বলটা পরিবর্তনশীল হচ্ছে সে সকল ক্ষেত্রে আমাদের এই সূত্রটা একবারে খাটবে না, বল এবং সরণ দিয়ে গুণ করলে খাটবে না। এখন খেয়াল করো, তো আমরা বল এবং সরণের মধ্যবর্তী কোণের যদি থিটা আমরা ধরে নিই, তাহলে কাজের পরিমাণ দেখো তো, W is equal to Fs cos theta, Fs cos theta, W is equal to Fs cos theta। তো তিনটা ক্ষেত্রে কাজের পরিমাণ শূন্য হয়। এক নাম্বার হচ্ছে F এর মান 0, দুই নাম্বার হচ্ছে S এর মান 0, বল প্রয়োগ করেছে কিন্তু সরণ হয় নাই। তিন নাম্বার বল প্রয়োগ করেছে সরণও হয়েছে কিন্তু থিটার মানটা 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে সরণ হয়েছে। এই তিনটা ক্ষেত্রে হচ্ছে কাজ শূন্য, কাজ শূন্য। দেখো এই সমীকরণ থেকে আমরা কাজের সংজ্ঞাটা দিতে পারলাম, মানে শূন্য কাজ হওয়ার শর্ত আমাদের এখানে হচ্ছে কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে তিনটা। পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে আসতে পারে বা বিভিন্ন ভাবে আসতে পারে। বল এবং সরণ যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলেও কাজের পরিমাণ কিন্তু শূন্য। এবার খেয়াল করো, বলের দ্বারা কাজ, আমি প্রত্যেকটা থিওরি একটু আগায় বলে দিচ্ছি। বলের দ্বারা কাজ, এটা লিখতে আমাদের অনেক সময় সমস্যা হয়, পরীক্ষায় আসে অনেক সময় ওই যে অ্যাঙ্গেলটা আসে, শর্তটা আসে। খেয়াল করো, এখানে তুমি বল প্রয়োগ করেছো, এইবার আবার বল প্রয়োগ করেছো, হ্যাঁ, বস্তুটা সরণের উপাংশ যদি বলের দিকে থাকে, এই যে সরণের উপাংশ যদি বলের দিকে থাকে, খেয়াল করে দেখো, এইটাকে যদি আমি 90 ডিগ্রি কোণে ধরি, আমি এটাকে আমি, ঠিক আছে, তো এই এখানে উপাংশ, এখানে উপাংশ, এখানে উপাংশ, এই বরাবর যাচ্ছে, আর যে কোনো দিকে যেতে পারে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। দেখো এইদিকে উপাংশ, এই যে এদিকে উপাংশ, এই যে উপাংশ এদিকে, দেখো খেয়াল করে, আমি যদি এখানে চিন্তা করি, হ্যাঁ, এটা এইদিকে উপাংশ, আমি যদি আরো বাঁকা করে দিই, এখানে উপাংশ, ঠিক আছে, অর্থাৎ 90 ডিগ্রি, এই যে এখানে উপাংশ। দেখো আমি এতগুলো উপাংশ নিয়েছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বলের দিক, এটা হচ্ছে বলের দিক হচ্ছে এস, আর এটা হচ্ছে, তাহলে বলের দিকের সাথে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণের যদি কম কোণ হয়, খেয়াল করে দেখো, এখানে বস্তু গেছে, এখানে বস্তু গেছে, বা এখানে গেছে, এই বরাবর গেছে, এই বরাবর গেছে, এই বরাবর গেছে, এখানে গেলেও কিন্তু সমস্যা নেই। তাহলে দেখো তো সরণের উপাংশ গুলা কিন্তু এই দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, ওকে, এই দিকে হচ্ছে, বলের দিকে কিন্তু পাচ্ছি আমি, এ সকল ক্ষেত্রে কিন্তু বলের দিকে পাচ্ছি, এই পাশে কিন্তু আসে নাই, বাম দিকে আসে নাই, এগুলো তো বিপরীত দিকে। তাহলে বল প্রয়োগে যদি বলের দিকে সরণের উপাংশ থাকে, বলের দিকে, বলের দিকে সরণের উপাংশ, এই যে বলের দিকে উপাংশগুলো দেখছি সবগুলো কিন্তু বলের দিকে আছে, বলের দিকে যদি সরণের উপাংশ থাকে তাহলে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলতে পারি, ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ বলতে পারি। শর্ত কি? শর্ত এখানে দেখতেই পাচ্ছি যে শূন্য, তো 90 ডিগ্রি তো হলে শূন্য, 90 ডিগ্রি হওয়া যাবে না, থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম হতে হবে, কিন্তু 0 ডিগ্রি হলে কোনো সমস্যা নাই। 0 ডিগ্রির সমান, দেখো এখানে আমি একটা লেস দেন অর ইকুয়াল দিয়েছি, 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল ইম্পর্টেন্ট কিন্তু, আর 90 ডিগ্রি তো হওয়াই যাবে না। তাহলে এটা গেল হচ্ছে বলের দ্বারা কাজ, শর্ত পরীক্ষা আসে নৈর্ব্যক্তিক আকারে। আর বলের বিরুদ্ধে যদি কাজ আমি বলি, বলের বিরুদ্ধে কাজ যদি বলি, আজকে এখানকার থিওরি সব শেষ করে দিব, সামনে দিন প্রবলেম সলভ করবো, চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি। সিমিলারলি মহাকর্ষতে আমরা দুটা ক্লাস নিব, একদিন থিওরি কমপ্লিট, একদিন হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে প্রবলেম সলভ করব, ঠিক আছে। তারপর হচ্ছে ওই পদার্থের গাঠনিক ধর্ম একই অবস্থা, ঠিক আছে। হয়তোবা আমরা পর্যাবৃত্ত গতিতে 3টা ক্লাস নিতে পারি, এগুলোতে বেশি ক্লাস লাগবে না। বলের বিরুদ্ধে কাজ দেখো আগের মতোই, আগের মতোই আমরা যদি বল প্রয়োগ করলাম, এটাকে আমরা একটা সিম্বলিক একটা রেখা দিলাম, তো এইবার এটা 90 ডিগ্রি বল প্রয়োগ করেছি, দেখো এইদিকে, এইদিকে বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করেছি এইদিকে। এখন বলের উপাংশ গুলা যদি, সরণের উপাংশ গুলা যদি এইদিকে হয়, এইদিকে হয়, এইদিকে হয়, হ্যাঁ, দেখো খেয়াল করে এইদিকে যদি হয়,
আরো এরকম বাঁকায় হতে পারে, যে কোনো দিকে হতে পারে। দেখো বল কিন্তু এই দিকে প্রয়োগ করেছি, আর উপাংশ গুলো কিন্তু এই বরাবর। টানো, লম্ব টানলে তো উপাংশ পেয়ে যাবো। এই যে লম্ব টানছি আমি, উপাংশ পেয়ে যাচ্ছি। দেখো যে এখানে আসছে মনে করো, সরণটা এদিকে আসছে, সরণটা এদিকে হয়েছে, এদিকে হয়েছে, এদিকে হয়েছে, এই বরাবর হয়েছে, আরো নিচে এখানে এই বরাবর হলেও কোনো সমস্যা নাই। উল্টা দিকে বল যেদিকে প্রয়োগ করে তার উল্টা দিকে সরণের উপাংশ। দেখো এটার ক্ষেত্রে সরণের উপাংশ এইটুকু এইদিকে। দেখো তুমি এটা যদি তুমি রেফারেন্স নাও, এই বিন্দুতে মনে করো বল কাজ করছে, ও বিন্দুতে, হ্যাঁ, তাহলে দেখো এইদিকে সরণের উপাংশ। তাহলে বল প্রয়োগে যদি সরণের উপাংশটা বলের বিপরীত দিকে থাকে, সরণের উপাংশ বলের বিপরীত দিকে, সরণের উপাংশ বলের বিপরীত দিকে, বিপরীত দিকে, তাহলে হবে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। ওকে, শর্ত কি? শর্ত দেখো খেয়াল করো, ওই যে 90 ডিগ্রি হওয়া যাবে না। 90 ডিগ্রি থেকে দেখো সবই কিন্তু 90 ডিগ্রি থেকে কিন্তু বড়। আমি কিন্তু কোন মাপবো এটার সঙ্গে, খেয়াল করো, কোন কিন্তু এটার সঙ্গে মাপবো, আমি বলের দিকের সাথে কোন মাপবো, যেহেতু আমি আমাদের সংজ্ঞাটাই বলেছে। তো 90 ডিগ্রির বেশি যদি হয়, অথবা 180 ডিগ্রির চাইতে কম হয়, অথবা সমান হয়, তাহলে হচ্ছে বলের দ্বারা বলের বিরুদ্ধে কাজ হবে বা ঋণাত্মক কাজ হবে। খেয়াল করে দেখো যে 180 ডিগ্রি হলে কোনো সমস্যা নাই, বল প্রয়োগ করেছে এইদিকে, সরণ হয়েছে জাস্ট বিপরীত দিকে, কোনো সমস্যা নাই। 90 ডিগ্রি হওয়া যাবে না। তাহলে খেয়াল করে দেখো উভয় ক্ষেত্রেই 90 ডিগ্রিটা হওয়া যাবে না, বা 90 ডিগ্রি একেবারে জিরো কাজ। তাহলে আমি যদি বলি যে 90 ডিগ্রি বাদ দিয়ে লিখতে চাই উভয় ক্ষেত্রেই, দেখো না দুই ক্ষেত্রে একবার লিখে দিচ্ছি আমরা, 0 ডিগ্রি লেস দেন থেটা লেস দেন 90 ডিগ্রি লিখলাম, 0 ডিগ্রি 90 ডিগ্রি লেস দেন থেটা লেস দেন 180 ডিগ্রি লিখে নিলাম প্রথমে। তারপর দেখো 90 এর সাথে ইকুয়াল দিব না, তাহলে শর্ত দুটো কমপ্লিট হয়ে যাবে। 90 বাদে যেটা আছে সেটার সঙ্গে ইকুয়াল দিতে পারবো, এই যে ইকুয়াল দিলাম, এই যে ইকুয়াল দিলাম, ঠিক আছে। এটা ধনাত্মক কাজের শর্ত, আর ওটা ঋণাত্মক কাজ, ধনাত্মক, ধনাত্মক, হ্যাঁ, আর ওটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। ওকে, ঋণাত্মক কাজ। তাহলে শর্ত লেখাটা নিয়ম দেখো, পরীক্ষায় কিন্তু আসে, ধনাত্মক কাজের শর্ত, ঋণাত্মক কাজের শর্ত, আর আমরা সংজ্ঞাও দিতে পারবো, ঠিক আছে। বুঝতেই পারছো বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করব নেগেটিভ হবে, এফএস কস থিটা কস 90 এর চাইতে যখন আমরা বড় যাব, তখন কিন্তু ঋণাত্মক হবে। ওকে, এবার আসো হচ্ছে বিশেষ কয়েকটা কাজ আমরা বের করব। সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এবং স্থিতিস্থাপ কি বলে ওইটা, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। একেবারে আমি সংক্ষেপে দেখাবো, এগুলো তোমাদের থিওরি দেখিয়েছি। প্রথমে আসো স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আসে পরীক্ষায়, না আসা না, স্প্রিং বল দ্বারা কৃত কাজ যদিও কম আসে কিন্তু আসে, এবং এগুলো দিয়ে প্রশ্ন আসলে তোমাদের সহজ হয়ে যাবে, এতটা কঠিন হবে না। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এটা একটা স্প্রিং, এটা স্প্রিং এর হচ্ছে আদি অবস্থা, এটা হচ্ছে স্প্রিং এর আদি অবস্থা, তার মানে এটা একটা দৃঢ় অবলম্বন, এটা হচ্ছে স্প্রিং এর আদি অবস্থা। আদি অবস্থা মানে এখানে x ইজ ইকুয়াল টু 0, কোনো সরণ ঘটে নাই, ঠিক আছে। তো তারপর আমরা মনে করো বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে স্প্রিংটা একটু প্রসারিত হলো, এই যেখানে আসছে স্প্রিংটা, স্প্রিংটা প্রসারিত হয়েছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা ধরবো x ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, আর এই পয়েন্টটাকে ধরবো আমরা হচ্ছে x ইজ ইকুয়াল টু x, তার মানে x পরিমাণ সরণ হয়েছে। এটা হচ্ছে আদি অবস্থা, যখন আমার সাম্যাবস্থা বা স্প্রিং এ আমি বল প্রয়োগ করি না, স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থা, এটাকে বলতেছি আমরা স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা, এক্স ইজ ইকুয়াল টু 0, আর রয়েছে, ঠিক আছে, এই পজিশনটাকে আমরা বলতেছি স্বাভাবিক অবস্থা, এই যে এই পয়েন্টটা। তো এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু x সরণ, ঠিক আছে। তো সরণটা হচ্ছে কোন দিকে দেখো তো, সরণটা হচ্ছে এইদিকে, আর বল প্রয়োগ করেছি আমি এদিকে, এটা হচ্ছে প্রযুক্ত বল, হ্যাঁ, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল এফ, আর এর উল্টা দিকে কাজ করছে হচ্ছে স্প্রিং বল এফ এস। খেয়াল করে দেখো তিনটে জিনিস লিখেছি, একটা হচ্ছে সরণ, এই যে এক্স, এক্স পরিমাণ সরণ হচ্ছে এইদিকে, মনে করো সরণটা আমার এইদিকে যাচ্ছে, বল এটা এফ কে আমি প্রযুক্ত বল বলছি, হ্যাঁ, আর এটা হচ্ছে এফ এস কে বলতেছি আমরা স্প্রিং বল,
খেয়াল করো তো, স্প্রিং বল এবং প্রযুক্ত বল কিন্তু উল্টা পাশে কাজ করছে, আর সরণের সাথে প্রযুক্ত বলের সম্পর্ক হচ্ছে একই দিকে, আর সরণের সাথে স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল সম্পর্কটা হচ্ছে উল্টা দিকে। আমরা এখানে স্প্রিং বল দ্বারা যখন কাজ বের করব, দেখো খেয়াল করে, এস এক্স সরণ এবং স্প্রিং বলের মধ্যবর্তী যে কোণটা সেটা 180 ডিগ্রি কোণ। সুতরাং আমরা অবশ্যই বলতে পারতেছি এটা হচ্ছে ঋণাত্মক কাজ হবে, নেগেটিভ কাজ হবে। তো আমি একটু বুদ্ধি করে শেখা দিচ্ছি, এগুলো আমি ডেভেলপ করেছি আমরা। হ্যাঁ, ভেরি সিম্পল, যে এখানে যত পরিমাণ সরণ ঘটবে এফ প্রপোর্শনাল টু এক্স বলেছিলাম প্রযুক্ত বলের ক্ষেত্রে, আর এফএস এর ক্ষেত্রে বলেছিলাম আমরা -x, যেহেতু স্প্রিং বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাই এখানে আমরা -x দিয়েছিলাম। তো এখান থেকে আমরা পেয়েছিলাম এফ ইজিক্যাল টু কে এক্স, আর এখান থেকে আমরা পেয়েছিলাম এফ ইজিক্যাল টু এফ এস ইজিক্যাল টু -kx। তো আমরা যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করি তাহলে আমাদের এফ এস দ্বারা কাজ বের করতে হবে, আর আমরা যদি স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ বলি বা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বের করতে চাই তাহলে হচ্ছে এফ বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। তো আমরা যেহেতু হেডলাইনে লিখেছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তো আমাদের সূত্রটা হবে, দেখো, মাইনাস আগে দিয়ে নিবা, মাইনাস আগে দিয়ে নিবা। আমাদের সূত্র হচ্ছে হাফ কে এক্স টু স্কোয়ার বিয়োগ এক্স ওয়ান স্কোয়ার, এক্স টু স্কোয়ার বিয়োগ হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা স্প্রিং বল দ্বারা কৃত কাজের, ঠিক আছে? এটা এখন যদি স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করো বা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বের করো, এই ফর্মুলায় আমরা বসাবো। এক্স টু বলতে আমরা বুঝাচ্ছি চূড়ান্ত অবস্থা, এক্স ওয়ান বলতে আমরা বুঝাচ্ছি আদি অবস্থা, ঠিক আছে? এখানে যদিও আমরা লিখেছি এক্স ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু এক্স, তার মানে আদি অবস্থাকে আমরা বলেছি সাম্যাবস্থা, মানে যখন আমি বল প্রয়োগ করি নাই তখন যে অবস্থা সেটাকে বলবো আমরা এক্স ইজিক্যাল টু 0। তো এখানে একটা নেগেটিভ চিহ্ন আমরা দিয়ে দিব বাম পাশে। সূত্রটা আমি সবসময় এভাবেই লিখবো। লেখো তো মাইনাস হাফ কে, এই ক্ষেত্রে কি হবে, এক্স বিয়োগ 0, এক্স স্কোয়ার বিয়োগ 0 স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আমি স্প্রিং বল দ্বারা কৃত কাজ যখন লিখবো তখন ডাব্লিউ এস লিখবো, আর প্রযুক্ত বল দ্বারা যখন কৃত কাজ লিখবো শুধু শুধু ডাব্লিউ লিখবো, ঠিক আছে? এখন বলো তো, আমি যদি বলতাম স্প্রিং বল দ্বারা কৃত কাজ, বা এটা বলতে পারি আমরা, হ্যাঁ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। ওকে, তো এখন আমরা চাচ্ছি এ পাশে একটু দাগায় আবারও, আমরা চাচ্ছি, হ্যাঁ, এরকম হতে পারে, এটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা স্প্রিং এটা। তো আমি এখন বললাম যে না, এই পর্যন্ত আমি বের করব না, এইটা আমি তো শিখলাম যে এটা হচ্ছে এক্স ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু এক্স, এই পর্যন্ত আমরা শিখলাম, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা শিখলাম। তো এখন আমি বললাম যে এই পজিশন আর এই পজিশনের মধ্যে আমি কাজ বের করতে চাই, এটার নাম দিলাম x1, এটার নাম দিলাম x2, ঠিক আছে? তো আমরা একই সূত্রের মাধ্যমে যে কোনো সরণে কৃত কাজ বের করতে পারবো, সেটা স্প্রিং বল দ্বারা হোক অথবা প্রযুক্ত বল দ্বারা হোক। তাহলে এবার আসো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, একই কথা, খালি নেগেটিভ চিহ্নটা দিব না। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, এটা অবশ্যই পরিবর্তনশীল বল, এটাকে আমরা বলি স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ, কৃত কাজ, বুঝতে পারছো? প্রযুক্ত বল মানে স্প্রিং বলের বিপরীত দিকে। খেয়াল করে দেখো, স্প্রিং বলটা হচ্ছে এই দিকে আর প্রযুক্ত বলটা এই দিকে, তার মানে আমি যদি বলি যে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, তার মানে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ। ওকে, তাহলে এখানে আমি কি লিখবো, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে কি লিখবো আমরা, এই একই লিখি, ডাবল লিখলাম, আমরা হাফ কে এক্স টু স্কোয়ার বিয়োগ হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার দিব। ওকে, হাফ কে এক্স টু স্কোয়ার বিয়োগ হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার দিব। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হলো স্প্রিং ধ্রুবক, কে হলো স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। মনে রাখবা, স্প্রিং ধ্রুবক মানে হচ্ছে একক ভর ঝুলাইলে যে স্প্রিং এর যে প্রসারণটা ঘটে, ঠিক আছে? একক ভর,
একক সরণ ঘটাতে যে পরিমাণ বল লাগে, সরি একক সরণ, আমাদের সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু কে এক্স না, এফ ইজিক্যাল টু কে এক্স আমাদের সূত্র। তো এফ ইজিক্যাল টু কে এক্স, এফ ইজিক্যাল টু কত, কে এক্স। তো আমি এখানে কে ইজিক্যাল টু কত পাচ্ছি, এফ ভাগ হচ্ছে এক্স, হ্যাঁ এফ ভাগ হচ্ছে এক্স। অর্থাৎ 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাকেই বলবো আমরা স্প্রিং ধ্রুবক, ছোট করে বললাম আমরা, ঠিক আছে। তাহলে একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে এক মুক্ত প্রান্তে ভর ঝুলালাম আমরা, ভর ঝুলিয়ে যদি তাকে 1 মিটার সরণ ঘটাতে যে পরিমাণ বলটা আমার ক্রিয়া করলো বা কাজ করলো সেটাকে বলবো আমরা স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। তো এটা একক হচ্ছে নিউটন মিটার, একক হচ্ছে নিউটন মিটার, নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তাহলে আমাদের স্প্রিং বল দ্বারা কিন্তু কৃত কাজ বা স্প্রিং বলের বিরুদ্ধে বা বিপরীতে কৃত কাজ কিন্তু শেষ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ বললে আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন দিব, আর স্প্রিং বল না বলে যদি বলে প্রযুক্ত বল বা স্প্রিং বলের বিপরীতে কাজ কত, সামনে নেগেটিভ চিহ্ন দিব না। আর এখানে এক্স টু স্কোয়ার বিয়োগ এক্স ওয়ান স্কোয়ার দিব যদি আমার এক্স ওয়ানটা সাম্যাবস্থা থেকে শুরু হয়, তাহলে এক্স ওয়ানের জায়গায় 0 বসাবো আর টোটাল সরণকে আমরা এক্স লিখবো, ঠিক আছে। যেমনটা আমি এরকম এখানে লিখেছি যে হাফ কে এক্স টু স্কোয়ার বিয়োগ এক্স ওয়ান স্কোয়ার, ঠিক আছে, হাফ কে। তো আমি বললাম যে টোটালটা আমি সরণটা একেবারে সাম্যাবস্থা থেকে আমি গণনা করছি, সাম্যাবস্থান থেকে গণনা করছি, তখন কিন্তু আমি ওই এক্স ওয়ান এর মান 0 বসাবো আর ফাইনালটাকে আমরা এক্স বসাবো। আর যদি আমাদের সাম্যাবস্থান থেকে না হয়ে যে কোনো সরণে কৃত কাজ আমি বের করতে চাচ্ছি, যেটা আমি এখানে দেখাইছি, দেখো এই যে এটার নাম এক্স ওয়ান, এই পয়েন্টের নাম, মনে করো সরণ হয়েছে এক্স থেকে এই পর্যন্ত, এক্স ইজিক্যাল 0 থেকে এই পর্যন্ত। আমি বললাম না এই এখান থেকে এই পর্যন্ত তুমি কাজ বের করো, এখান থেকে এই পর্যন্ত কাজ বের করো, তখন তো তুমি এই হাফ এইটুক হাফ কে এক্স ওয়ান স্কোয়ার দিলে কিন্তু হবে না। আবার বলছি, এখান থেকে একটু কাজ বের করার জন্য কিন্তু হাফ কে এক্স ওয়ান স্কোয়ার দিলে হবে না কিন্তু, স্যার আমার তো সরণ এক্স ওয়ান থেকে এইটুকা দিয়ে আমি এক্স বের করে নিয়ে আমি হাফ কে এক্স স্কোয়ার বসায় দেবো, হবে না কিন্তু। এই যে এক্স ওয়ান থেকে এক্স টু সরণে কৃত কাজ বের করার জন্য আবারও বলছি, এক্স ওয়ান থেকে এক্স টু সরণে কৃত কাজ বের করার জন্য আমরা এই দুইটা বিয়োগ দিয়ে এক্স লিখে হাফ কে এক্স স্কোয়ার যদি দিয়ে এরকম, তাহলে কিন্তু হবে না, ভুল হবে কিন্তু। তাই আমরা কিন্তু হাফ কে এক্স স্কোয়ার লিখেই নাই, দুই ক্ষেত্রে কিন্তু আমরা হাফ কে এক্স স্কোয়ার লিখেই নাই। যদি সাম্যাবস্থা থেকে গণনা করতে বলে যে সাম্যাবস্থা থেকে এত সরণীকৃত কাজ কত, তখন তুমি হাফ কে এক্স স্কোয়ার বসাতে পারবে অনলি ফর দিস টাইম। কিন্তু অন্য যে কোনো সরণের ক্ষেত্রে কিন্তু আমরা ওই দুইটা সরণকে বিয়োগ করে এক্স লিখতে পারবো না, একেবারে ক্লিয়ার করে বললাম কিন্তু, ঠিক আছে, ক্লিয়ার করে বললাম। তাহলে আমার স্প্রিং বল দ্বারা কৃত কাজ কিন্তু কমপ্লিট। এবার আসো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বা মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ প্রযুক্ত বল দ্বারা। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, তো বুঝতেই পারছো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সবসময় ঋণাত্মক হয়, যেহেতু আকর্ষণ বল। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আকর্ষণ হয়, আর মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা হচ্ছে পজিটিভ হয়, ঠিক আছে। মহাকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা হচ্ছে পজিটিভ হয়। পজিটিভ নেগেটিভ এতটা ফ্যাক্টর না, একই মানই তো আসবে, ঠিক আছে, একই মানই আসবে, বুঝতে পেরেছ। তুমি এখন মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সবসময় ধনাত্মক হবে, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ সবসময় ঋণাত্মক হবে। আর মহাকর্ষ বলের বিরুদ্ধে দুইটাই একসাথে লিখি, যে মহাকর্ষ বলের বিরুদ্ধে বা বিপরীতে কৃত কাজ, মহাকর্ষ বলের বিপরীতে বিপরীতে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, কৃত কাজ। দেখো এটা যে পৃথিবী নিয়েই কথা বলি একটু, এই যে পৃথিবী নিয়েই কথা বলি, এটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা মহাকর্ষ অভিকর্ষতেও আছে। এই যে, তো আমি যদি এখান দিয়ে একটা বস্তু উপরের দিকে উঠাতে চাচ্ছি, মনে কর, খেয়াল করে তো, আমি যখন একটা বস্তুকে এই উচ্চতায় উঠাতে চাচ্ছি, খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে আর, এটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এটুকু হচ্ছে আর, এটুকু হচ্ছে মনে করো এইচ, আর এই পৃথিবীর ভর হচ্ছে এম, ঠিক আছে। তো এম ভরের বস্তু এই যে এখান থেকে আমি এখানে উঠাতে চাচ্ছি, তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ হবে। তো প্রযুক্ত বল দ্বারা যখন কৃত কাজ বের করছো, খেয়াল করে তো দেখো,
এই দিক বরাবর এফ, সরণও তো কিন্তু এই বরাবর, দেখো খেয়াল করে, সরণও কিন্তু ওই বরাবর, বস্তু তো উপরের দিকে উঠতেছে, প্রযুক্ত বল উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। তাহলে আমার সরণ এবং বল যেহেতু একই দিকে, তাহলে কাজ আমার ধনাত্মক হবে। এবার যদি মহাকর্ষ বল বলো, মহাকর্ষ বলকে আমি প্রকাশ করলাম এফ জি দ্বারা। দেখো তো মহাকর্ষ বল তো সবসময় নিচের দিকে কাজ করে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুসারে। দেখো তো মহাকর্ষ বল নিচের দিকে আর সরণ উপরের দিকে, বুঝতেই পারছো 180 ডিগ্রি কোণে আছে, সেক্ষেত্রে কাজের পরিমাণটা ঋণাত্মক হবে, ঠিক আছে। যাই হোক না কেন, আমরা একটু প্রথমে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজটা বের করছি। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বের করতে বললে আমি পজিটিভ নিব আর নেগেটিভ নিব, বা নেগেটিভ পজিটিভ যেটাই নেওয়া না কেন ভুল ধরা হবে না, ঠিক আছে, ভুল ধরা হবে না। যাই হোক, আমরা কৃত কাজটা একটু বের করছি। ডব্লু মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি আমি প্রযুক্ত বল দ্বারা যদি বের করি, দেখো তো খেয়াল করে, যে আমি লিখবো জি বড় হাতের, এম, এম মানে পৃথিবীর ভর, যে বস্তুটাকে আমি এই যুক্তিতে উঠাচ্ছি, কোথা থেকে কোথায় উঠাচ্ছি, আর থেকে আর প্লাস এইচ। আমি কোথায়, আমি লিখে যদি আর থেকে, আমি পৃষ্ঠ থেকে আর থেকে আর প্লাস এইচ দূরত্বে, দূরত্বে উঠা, দূরত্বে দূরত্বে নিয়ে যাব, তাই না। খেয়াল করে দেখো তো, এই পয়েন্টের নাম হচ্ছে আর, আর এই পয়েন্টের নাম হচ্ছে আর প্লাস এইচ। তাহলে দেখো হবে আমাদের 1/r বিয়োগ 1/r প্লাস এইচ, ঠিক আছে। তো আমরা যদি এখন বলি যে ডাব্লু জি দ্বারা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে, ডাব্লু জি যদি লিখি, এখানে খালি একটা মাইনাস জি দিয়ে দিবা, মাইনাস দিয়ে দিবা, মাইনাস জি এম এম 1/r বিয়োগ 1/r প্লাস এইচ। ওকে, পরীক্ষায় এরকম আসে না, পরেরটা এটাই প্রযুক্ত বল দ্বারা কৃত কাজই আমাদের দরকার পড়ে। হ্যাঁ, ওই এই উচ্চতা বলতে পারে বা বিভিন্ন রকম কাজের পরিমাণটা বের করতে বলতে পারে। তাহলে এটা প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, আর এটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে, ঠিক আছে, শেষ। এখন আমি যদি, আমাকে যদি প্রশ্ন করা হয় যে পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে কৃত কাজ কত, তাহলে আর এর জায়গায় তো আর থাকবেই, অসীম মানে কি, আর প্লাস এইচ এর জায়গায় আমরা ইনফিনিটি বসায় দেবো। দেখো একটু ভুল চালাকি করো, কোথা থেকে কোথায় যাবা, আর থেকে আর প্লাস এইচ, আর থেকে আর প্লাস এইচ, দেখো না 1/r বিয়োগ 1/r প্লাস এইচ, আর জি এম এম, জি তো থাকবেই মহাকর্ষ কনস্ট্যান্ট, এম মানে পৃথিবীর ভর, ঠিক আছে। তাহলে এটা গেল, আচ্ছা। এখন আমি যদি বলি একটু, এখানে একটু লিখে দিই অসীমে পাঠাতে কৃত কাজ কত, পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগের ওখানে, পৃথিবীর, এটা ওখানেও আমরা একটু দেখব, পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে কৃত কাজ। তো আমি যখন এই প্রশ্নটা করব, তখন ধরে নিবা যে এই কাজটা আসলে মহাকর্ষ বল করে না, এই বলটা আমাকেই তোমাকেই করতে হবে, প্রযুক্ত বলই করে, ঠিক আছে। অসীমে পাঠাতে কৃত কাজ বাই ডিফল্ট কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি, আহ বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি প্রযুক্ত বল দ্বারা। একটা বস্তুকে তুমি অসীমে পাঠাবো, মহাকর্ষ বল কি আসলে তাকে কাজ করে দিবে? না, মহাকর্ষ বলের বিরুদ্ধে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে বাই ডিফল্ট আমরা ধরে নিব প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তাহলে কি হবে দেখো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি লিখবো, বড় হাতের এম পৃথিবীর ভর, কোন বস্তুকে পাঠাবো, ছোট হাতের এম ভরের বস্তুকে পাঠাবো, কোথা থেকে পাঠাবো, আর থেকে পাঠাবো, কোথায় পাঠাবো, অসীমে পাঠাবো, তাহলে কি লিখবো, ইনফিনিটি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই আর। ওকে, তাহলে আমরা অসীমে পাঠাতে কৃত কাজও বের করতে পারলাম ইজিলি, একই সূত্রের মাধ্যমে। মুক্তি বেগও কিন্তু লাগবে। এখন এই যে অসীমে পাঠাও অথবা তুমি এই যে উচ্চতায় উঠাও, যেটাই বলো না গো, কিসের মাধ্যমে তুমি উঠাবা, বেগ প্রদানের মাধ্যমে। তাহলে বস্তুটিতে, এটা ইম্পর্টেন্ট কথা, পরীক্ষা এটাই আসে, বস্তুটিতে বেগ প্রদানের মাধ্যমে উক্ত কাজ করে থাকলে, উক্ত কাজ করা হলে, উক্ত কাজ করা হলে কি বলবো, উক্ত কাজ করা হলে গতিশক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ লিখবো, গতিশক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ, বা গতিশক্তির পরিবর্তনে বলতে পারো, গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ, যেটা সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। আমি যখন বললাম এটাকে এই উচ্চতায় উঠাতে কৃত কাজ, তা একটা বস্তু এই উচ্চতায় উঠলো, তার মানে কি, তার গতিশক্তি কত হয়ে গেল, জিরো হয়ে গেছে, কেন, ওখানে তো বেগ নাই, সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো, তাহলে গতিশক্তি বা গতিশক্তির পরিবর্তন কথাটা একই হচ্ছে। তাহলে তাহলে প্রারম্ভিক গতিশক্তি লেখো, প্রারম্ভিক প্রারম্ভিক গতিশক্তি কত, হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু
কৃতকাজ, কৃতকাজ কোনটা তুমি ধরবা, যেটা তোমাকে বের করতে বলবে সেটা। যদি বলে এই উচ্চতা, তাহলে আমি এখানে লিখবো জি এম এম 1/r-1/r+h। আর যদি বলে না অসীমে পাঠাতে কি পরিমাণ বেগ প্রদান করতে হবে, তখন তো মুক্তি বেগই পেয়ে যাবো আমরা, ঠিক আছে তাই না? তাহলে বস্তুটি কি, বস্তুটিতে বেগ প্রদানের মাধ্যমে উক্ত কাজ করা হলে প্রারম্ভিক গতিশক্তি ইজিক্যাল টু কৃতকাজ, বা গতিশক্তির পরিবর্তন ইজিক্যাল টু কৃতকাজ। তো আমরা জিএমএম 1/r-1/r+h লিখলাম। আর যদি বলি অসীমে পাঠাতে কি পরিমাণ বেগ প্রদান করতে হবে, দেখো এটা দিয়েই বের করতে পারছি, জিএমএম 1/r-0, 1/∞ মানে 0। এখান থেকে আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই মনে করো দুইটা বিন্দু আছে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাবা, ঠিক আছে? মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যেই এক বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কাজ করব আমি, হ্যাঁ? তো এটা একই জিনিসই। তো মহাকর্ষীয় ক্ষেত্রের একটা ভিতরেই একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি আমি কাজ করতে চাই, তাহলে ওই একই মতোই কোথা থেকে কোথায় নিয়ে যাবা। মনে করো এ থেকে বি বিন্দুতে নিয়ে যাবা, তাহলে ওই বিন্দু দূরত্ব কত, ওই বিন্দু দূরত্ব কত। যদি আমি তোমাকে দেখাই একটু, এই যে মনে করো এটা 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 হচ্ছে এম ভরের বস্তু, ঠিক আছে? এই এম ভরের বস্তু মনে করো, এখানে এম ভরের বস্তু, হ্যাঁ? তো এই এম ভরের বস্তুটার জন্য একটা মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয়েছে। তো একটা বললাম যে এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই একটা বস্তুকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবা। তো বললাম যে এখান থেকে এখানে পাঠাবো, এই যে এখান থেকে এখানে পাঠাবো। এই যে এটার নাম হচ্ছে দাও এ বিন্দু, এটার নাম হচ্ছে বি বিন্দু, ঠিক আছে? বি থেকে আনতে পারো, আবার এ থেকে বি তেও আনতে পারো, এ থেকে বি তে আনতে পারো, বি থেকে এ তেও আনতে পারো। তো এটার নাম দিলাম হচ্ছে এম ভরের বস্তু, এম ভরের বস্তু। তো এম ভরের বস্তু যদি বি থেকে এ তে আনো, কোনো সমস্যা নাই, এ থেকে বি তেও তো আনতে পারো, তাই না? তাহলে আমরা কি লিখবো দেখো তো, কাজ ইজ ইকুয়াল টু জি এম। এই যে এম, এম ভরের বস্তুর জন্য তো মহাকর্ষীয়, এম ভরের বস্তুর জন্য, আর কাকে পাঠাবা, এম কে। কোথা থেকে কোথায়, এ থেকে যদি বি তে হয় তাহলে লিখবো 1/r-b বিয়োগ হচ্ছে 1/r-a, আর বি ভাগ হচ্ছে আর এ, ঠিক আছে? যে আমি এখানে কোথা থেকে পাঠালাম, বি থেকে এ তে, এই যে বি থেকে এ তে নিলাম না, এই যে বি থেকে এ তে পাঠালাম, বি থেকে এ তে পাঠালাম, ওকে, বি থেকে এ তে পাঠালাম। বুঝতে পারছো, একই জিনিসই, এই সূত্রটাই। এরকম যদি আবার থাকে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে এখন বলে স্যার আরবি কোনটা, আরবি বলতে কিন্তু এই যে এ, এটাকে একটু দিয়ে এটাকে এ বিন্দু দাও, এটাকে পি বিন্দু দাও, এটাকে কিউ বিন্দু দাও, ওকে? তাহলে এই আর বি মানে হচ্ছে এই যে এখানে যেখানে বস্তুটা আছে এখান থেকে এটা দূরত্ব, ওই যেমন পৃথিবীর কেন্দ্র থেকে, তাহলে এ কিউ, এ কিউ ইজ ইকাল টু হচ্ছে আর বি, আর এ পি ইজ ইকাল টু হচ্ছে আর এ। কিন্তু বুঝতে পেরেছো, আমি টোটাল দূরত্ব হিসাব করবো কিন্তু এই এম ভরের বস্তু থেকে, যেমনটা আমরা পৃথিবী থেকে হিসাব করেছিলাম। তো পৃথিবীতে বিরাট বস্তু, তাই পৃথিবীর কেন্দ্র থেকে হিসাব করেছিলাম। এখানে তার ছোট একটা বস্তু, বিন্দু ভরের বস্তু মনে করো, এই জন্য এটার আর ওই কেন্দ্র যাওয়া লাগে না, এখান থেকে দূরত্ব এখানে তার ব্যাসার্ধ টাসার্ধ দেওয়া নেই। তো যদি দেওয়া থাকে তো দেওয়া থাকবে, ঠিক আছে? এখান থেকে আমরা দূরত্ব হিসাব করবো। যে ভরের জন্য তুমি কাজ বের করতে চাচ্ছ পৃথিবীর জন্য, পৃথিবীর ভরের জন্য, সেখান থেকে দূরত্বগুলো হিসাব করতে হবে। এ থেকে যখন বিতে যাবে, বা বি থেকে যখন এতে আসবে, এই এখানে কি ভুল, এ থেকে বিতে গেলে হচ্ছে আর বি বিয়োগ আর এ হতো, এখানে এই চিত্রটা একটু পাল্টে দিই, এ থেকে বিতে, নাকি ভুল করলাম, বি থেকে এতে, হ্যাঁ বি থেকে এতে ঠিকই তো ছিল, হ্যাঁ যাই হোক একটা লিখলেই হয়েছে, কাটাকাটি হয়ে গেল, বি থেকে এতে, তাহলে আর বি বিয়োগ আর এ। হ্যাঁ, যে বিন্দু থেকে পাঠাবা সেই বিন্দুটা আগে, আর যে বিন্দুতে পাঠাবা সেই বিন্দুতে পরে, সেভাবে তো লিখেছি, আর থেকে ইনফিনিটি, আরটা আগে। এই যে বি থেকে এ তে, তাহলে এই দূরত্বটা, বি এর দূরত্বটা আগে, বি বিন্দু দূরত্বটা আগে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ এইটুকাই। আমরা একটু একটু বিভব শক্তি গতি শক্তি নিয়ে একটু কথা বলবো। এই একজন লিঙ্ক দিয়ে দিও তো, জুবাইদ আসো নাকি, লিঙ্ক দিয়ে দিও, আমি আজকে থিওরি গুলো, হ্যাঁ কেটে গেলে একটু লিঙ্ক গুলো দিয়ে দিও, ঠিক আছে?
এবার আসে হচ্ছে শক্তি। শক্তি আমরা ডিটেলস অত বলবো না, শক্তি হচ্ছে এখানে আমরা যান্ত্রিক শক্তিটা বলবো। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি বলতে আমরা সাধারণত বুঝবো হচ্ছে, এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, গতিশক্তি আর বিভব শক্তি, গতিশক্তি আর বিভব শক্তি বা স্থিতিশক্তি, স্থিতিশক্তি বা বিভব শক্তি, ঠিক আছে। তাহলে যান্ত্রিক শক্তি বলতে আমরা শুধুমাত্র বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলটা বোঝাবো। যান্ত্রিক শক্তি সমান সমান গতিশক্তি যোগ হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি।